জন্মদিনের টাকা ছাড়া অন্য উপহার গ্রহণ করতেন না শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে শুধুমাত্র ব্যাংকিং খাত থেকে লুট হচ্ছে 2 লাখ কোটি টাকা। এছাড়াও বিভিন্ন মেগা প্রকল্প থেকেও সীমাহীন দুর্নীতির মাধ্যমে লুট করা হচ্ছে লক্ষ কোটি টাকা। সর্বশেষ লুটপাটের উদ্দেশ্যে 60,000 কোটি টাকা ছাপিয়ে বাজারে ছাড়া বিগত সরকার। ফলে মুদ্রাস্ফীতি পৌঁছে যায় চরমে। শেখ হাসিনা ও তার পরিবারের বিভিন্ন সদস্যদের বিরুদ্ধে উঠেছে এমনই অর্থ পাচারের অভিযোগ। শেখ হাসিনার এক সময়ের ব্যক্তিগত সহকারী মুক্তিযোদ্ধা মতিউর রহমান রিন্টুর লেখা আমার ফাঁসি চাই বইতে রয়েছে শেখ হাসিনা, শেখ রেহানা সহ তাদের পরিবারের অর্থ লুট ও টাকা পাচারের তথ্য। তিনি বইতে লেখেন, শেখ হাসিনা তার রাজনৈতিক জীবনে শুধু 2টি জিনিস চাইতেন, টাকা আর লাশ। টাকার প্রতি তার এত বেশি টান ছিল যে তার জন্মদিনে যদি কেউ টাকা ছাড়া অন্য কোনো উপহার দিতেন তা তিনি গ্রহণ করতেন না। এছাড়াও বিভিন্ন প্রকল্পের নামে চলত সীমাহীন লুটপাট। এমনই এক প্রকল্পের কথা উঠে আসে রিন্টুর বইতে। শেখ রেহানা ও তার স্বামীর পরামর্শে শেখ হাসিনা রাশিয়ান জঙ্গি বিমান ক্রয় করেন আর সেখান থেকেও মোটা অঙ্কের কমিশন নেন। রিন্টু শেখ রেহানাকে শেখ হাসিনার ক্যাশিয়ার বলে আখ্যায়িত করেন, কারণ হাসিনা আর্থিক লেনদেনের হিসাব রাখতেন তার বোন শেখ রেহানা। শেখ হাসিনা যখন 1996 সালে প্রথম ক্ষমতায় আসেন তখনই শেখ রেহানা বোনকে বলেন, শেখ মুজিব কি তোমার একার বাবা, আমার ভাগ্যই। এ নিয়ে দুই বোনের মধ্যে মনোমালিন্য হলেও পরবর্তীতে শেখ হাসিনা এই শর্তে রাজি হন যে রেহানা হবেন তার ক্যাশিয়ার, অর্থাৎ সব টাকা শেখ রেহানার হাত দিয়ে আসতে হবে এবং তিনি সবকিছু হিসাব রাখতেন। চলতি বছর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় মেট্রো রেলের মিরপুর 10 কাজীপাড়া স্টেশনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। শেখ হাসিনা সেই স্টেশন পরিদর্শনে গিয়ে চোখের পানি ফেলেন আর জানান, স্টেশন মেরামত করে চালু করতে খরচ হবে প্রায় 350 কোটি টাকা আর সময় লাগবে 1 বছর। অথচ তার পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকার 2 মাসেরও কম সময়ে কাজীপাড়া স্টেশন মেরামত করে চালু করে, আর এতে খরচ হয় মাত্র 20,50,000 টাকা। এছাড়া 1986 সালের নির্বাচনেও মোটা অঙ্কের টাকা নেন শেখ হাসিনা। সে সময় এরশাদ পতন ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আওয়ামী লীগ ও বিএনপির একযোগে আন্দোলন করে, কিন্তু 86 নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিলে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে জাতীয় বেইমান বলে আখ্যায়িত করেন বিএনপির বহু নেতাকর্মী। মতিউর রহমান রিন্টু তার বইতে লিখেছেন, নির্বাচনে অংশ নিতে শেখ হাসিনার সাথে 2 দফা বৈঠক করে তৎকালীন সরকার পক্ষ। প্রথম বৈঠকে বলা হয়, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে নির্বাচনের পুরো খরচ সরকার থেকে দেয়া হবে। আর দ্বিতীয় বৈঠকে শেখ হাসিনা বলেন, প্রস্তাবিত টাকার 3 গুণ দিলে তবেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন। এর 2 ঘন্টা পর 9 বস্তা টাকা নিয়ে এক ব্যক্তি শেখ হাসিনার 32 নম্বর বাড়িতে আসেন। সেই টাকা হাতে পাওয়ার পরেই নির্বাচনে অংশ নেয় আওয়ামী লীগ। আওয়ামী লীগ সদ্য ক্ষমতাচ্যুত দলটির দপ্তর থেকে শুরু করে সবই এখন শূন্য। অসংখ্য নেতা হামলা মামলার শিকার। দলের সভাপতি সহ পালিয়ে বেড়াচ্ছেন অধিকাংশ নেতাকর্মী। সুনির্দিষ্ট নেতৃত্ব না থাকায় নেতাকর্মীরা চলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজবে ভর করে। গত 5 আগস্ট ভারতে পালানোর পর আর মিডিয়ার সামনে আসেননি দলটির সভাপতি শেখ হাসিনা, এমনকি কোনো বক্তব্য বিবৃতিও দেননি। তবে তার ফোনালাপ ফাঁস নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। দেশের নেতাদের নামে বক্তব্য, বিবৃতি ও প্রেস নোট আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, কিন্তু এসবের সত্যতা নিশ্চিত করার মতো মিলছে না কোনো মাধ্যম। নেতাদের কারো কাছেই কোনো মাধ্যমে পৌঁছানো যাচ্ছে না। আওয়ামী লীগ সভাপতির ছেলে সজীব অজের জয় ভিডিও বার্তা দিয়েছেন কয়েকবার, কিন্তু তার দলীয় পদ নেই, তার কথাবার্তায়ও গরমিল, যে কারণে ইতিবাচক প্রতিক্রিয়ার চেয়ে নেতিবাচক প্রভাব পড়ছে বেশি। সব মিলিয়ে সুনির্দিষ্ট নির্দেশনা না থাকায় গুজব নির্ভর হচ্ছে দলটির নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে যা পাচ্ছে তাই শেয়ার করছে, এমনকি এখনও 7 মিনিটে সব শেষ করে দেবে মনোভাব নেতাকর্মীদের মধ্যে। 8 আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নিলেন। 9 আগস্ট সরকারকে অভিনন্দন জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। ব্যক্তিগত ফেসবুক পেজে নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে পোস্ট দিয়ে মাহবুবুল আলম হানিফ লেখেন, অন্তর্বর্তী সরকারের প্রতি অভিনন্দন রইল। দেশব্যাপী নারকীয় হত্যাকাণ্ড, বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগ বন্ধ করার জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। ভেরিফাইড ফেসবুকে তার থেকে এমন মন্তব্য নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়েছে। তবে এ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, আসলে এটি তার বক্তব্য কিনা। এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। 6 সেপ্টেম্বর সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে আহ্বায়ক ও সেলিনা হায়াত আইভিকে সদস্য সচিব করে আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠনের গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগের নানান ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপেও অনেকে পোস্ট করতে দেখা যায়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বিরাজমান পরিস্থিতিতে শেখ হাসিনা বা তার সুযোগ্য পুত্র সজীব অজের জয় কারো পক্ষেই দেশে এসে দলের হাল ধরা সম্ভব নয়।
এমন অবস্থায় দলকে পুনর্গঠন করতে ও সুশৃঙ্খল করে গড়ে তুলতে শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হলো। পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত আওয়ামী লীগের এই অন্তর্বর্তীকালীন কমিটি কার্যকর থাকবে, যেখানে আহ্বায়ক হিসেবে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অব্যাহতি পাওয়া মেয়র সেলিনা হায়াৎ আইভীর নাম। ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে পদ্মা সেতুতে শেখ হাসিনা সরকারের লুটপাটের চিত্র। এমনিতেই ধারণা করা হচ্ছিল এই সেতুর কোনো খরচ কোনোভাবেই ৩২,০০০ কোটি টাকা হতে পারে না। লুটপাটের কারণেই এত ব্যয় বেড়েছে। একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পদ্মা সেতুর দুই প্রান্তে দুটি মুরাল ও মুরালের জন্য কিছু স্থাপনা নির্মাণে ১১৭ কোটি টাকা ব্যয় করেছে বিগত আওয়ামী লীগ সরকার। মুরাল নির্মাতা স্থপতিরা বলছেন, এত টাকা ব্যয় একেবারেই অস্বাভাবিক। পদ্মা সেতুর দুই প্রান্তে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মুরাল নির্মাণের জন্য কোনো দরপত্র ডাকা হয়নি। অন্যতম ঠিকাদার ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে বালিশকাণ্ডে বিতর্কিত মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড। পদ্মা সেতু প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট একজন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রতিযোগিতার মাধ্যমে ঠিকাদার নিয়োগ করা হলে মুরাল দুটি নির্মাণে ৫০ কোটি টাকাও লাগতো না। শুধু মুরাল নির্মাণ নয়, অস্বাভাবিক ব্যয় হয়েছে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানেও। সেখানে ব্যয় করা হয়েছে ৮৯ কোটি টাকা। এক্ষেত্রেও উন্মুক্ত দরপত্র নয়, ঠিকাদার নিয়োগ করা হচ্ছে নিজেদের পছন্দ মতো। নিয়োগ, টেন্ডার, বাণিজ্য, কেনাকাটা, নারী কেলেঙ্কারি সহ নানা অভিযোগ উঠছে বিদ্যুতামূলক অবসরে পাঠানো পুলিশের বিশেষ শাখার প্রধান কর্মকর্তা অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ মনিরুল ইসলামের বিরুদ্ধে। শুধু তাই নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষের দিকে পুরোটা সময় মনিরুল পুলিশ সদর দপ্তর ও ডিএমপির কন্ট্রোল রুমে কাটিয়েছেন। সূত্রমতে, আন্দোলন দমন পীড়নের কাজে খরচের জন্য গণভবন থেকে সর্বশেষ গত ৪ আগস্ট সকালে প্রায় ২৫ কোটি টাকা আনেন এই মনিরুল। পুরো টাকাটাই তার এসবি অফিসের নিজস্ব কক্ষে সুরক্ষিত ছিল। ৫ আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর মনিরুল আর অফিস করেননি। এসবি সূত্র জানায়, এ সময় এসবিতে কর্মরত তার হেল্পিং হ্যান্ড হিসেবে পরিচিত দুই ঊর্ধ্বতন কর্মকর্তা পুরো টাকাটাই গায়েব করে দেন। সূত্র জানায়, জঙ্গি অভিযান নাটকের মাধ্যমে পুলিশ বাহিনীতে নাম ছড়িয়ে পড়ে মনিরুলের। এ সময় তার প্রধান ও বিশেষ সহযোগী হিসেবে ছিলেন সাবেক কাউন্টার টেরোরিজম প্রধান এবং অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান ও পুলিশ সদর দপ্তরের ডিআইজি পদে দায়িত্বরত এক কর্মকর্তা। সূত্র জানায়, গত ৪ আগস্ট গণভবন থেকে ২৫ কোটি টাকা ছাত্র আন্দোলন দমাতে প্রণোদনা হিসেবে এসবির ডিউটিরত সদস্যদের মধ্যে বিতরণ করতে এ টাকা আনেন মনিরুল। এসবির এসএস এবং এসবি প্রধানের স্টাফ অফিসার পুরো বিষয়টি জানতেন। এসবির অতিরিক্ত ডিআইজিকে তারা বিষয়টি জানালে ৩ জন মিলে সব অর্থ আত্মসাৎ করার সিদ্ধান্ত নেন। গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আছে অজুহাতে এই টাকা আত্মসাতের উদ্দেশ্যে ৫ আগস্ট সরকার পতনের পর এসবি প্রধানের অফিস কক্ষ, তার বেইলি রোডের বাসা এবং সিটি এসবির ডিআইজি অফিসে তারা ৩ জন তালা লাগান।